আমরা গত ৩.৫ মাসে বিশেষ করে কুরবানি ঈদের পর থেকে আজ পর্যন্ত ৩২১টি সাপ উদ্ধার করেছি ঢাকা জেলা থেকে। এর ভিতরে শুধুমাত্র ২টি সাপ নির্বিষ, একটি কালনাগিনী ও একটি দারাস, এবং ৩১৯টি বিষধর সাপ পেয়েছি এবং সেগুলো অত্যন্ত বিষধর, প্রাণঘাতী বিষধর, যার ভিতরে ওয়াল স্ট্রেইটের মতো ভয়ঙ্কর বিষধর সাপ, আর বাকিগুলো সবই গোখরা। রাসেলস ভাইপারও রয়েছে এর ভিতরে ৩টি। রাসেলস ভাইপার যদিও আমরা পেয়েছি আপনার দোহার এবং নবাবগঞ্জ থেকে, পদ্মা নদীর যে অববাহিকা আছে সেখান থেকে আমরা এই সাপটা উদ্ধার করেছি, আর বাকি সব সাপ ঢাকাতে উদ্ধার করেছি। এবং সংখ্যাটা এত বেশি হওয়ার কারণ ইন্ডিয়ান কোবরা, যেটাকে আমরা বাংলায় খইয়া গোখরা বলি, এই খইয়া গোখরা সাপ, এর ভিতরে এই খইয়া গোখরা সাপের প্রজনন সময় গিয়েছে। এই প্রজনন সময়ে আমরা যখন ফোন কল পেয়েছি একটা বাড়িতে সাপের বাচ্চা দেখা দিচ্ছে, একটা গর্ত থেকে সাপের বাচ্চা বেরিয়ে আসছে, তো গর্ত খুঁড়তেই এরকম ২০-২৫টা করে আমরা ছোট ছোট বাচ্চা পেয়েছি। তো এইভাবে আমাদের সাপের উদ্ধারের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। তাছাড়া ঢাকার বনশ্রী, আফতাবনগর, রামপুরা, উত্তরার ১৮ নম্বর সেক্টর, আজমপুর, তারপর উত্তরখান, দক্ষিণখান, এবং সবচেয়ে অবাককর বিষয় নিকেতনের মতো একটি বিলাসবহুল এলাকাতেও আমরা গত সপ্তাহে একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করেছি। আমরা সাপগুলো আপনার ঢাকার অদূরে ভাওয়াল বা মধুপুরগড় যে বন আছে, ওই বনে ওদের প্রাকৃতিক যে আবাসস্থল, সেই আবাসস্থলে আবার ছেড়ে দেওয়ার চেষ্টা করি, এবং লোকালয় থেকে অনেক দূরে, যেখানে মানুষের সাথে তাদের কোনো কনফ্লিক্ট হবে না, মানুষের সংস্পর্শে আসতে পারবে না, যেখানে মানুষ সাপ উভয়ে নিরাপদ থাকবে, এরকম নির্জন কোনো জায়গায় যেখানে মানুষের প্রবেশ নেই এবং সাপেরও খাদ্যের অভাব নেই, এরকম জায়গা নির্বাচন করে আমরা সাপগুলো সেই প্রাকৃতিক বনাঞ্চলেই অবমুক্ত করি, যেটা আফতাবনগর, যেটা বনশ্রী, উত্তর ১৮ নম্বর সেক্টর সহ উত্তরখান, দক্ষিণখান সহ আরও কিছু এলাকা। আপনি যদি ১০ বছর, ১৫ বছর, ২০ বছর বা ২৫ বছর আগে ফিরে যান, তখন দেখবেন এই নামে ঢাকাতে কোনো এলাকা ছিল না। এগুলো ছিল শুধু জলাশয়, সাপ বাস করার অভয়ারণ্য। যেমন আমি নিজেই ছোটবেলায় দেখেছি যে বিটিভির ওই জায়গাটাতে শুধু বিটিভি ছিল, পিছনে শুধু ওয়েটল্যান্ড, শুধু জলাভূমি আর জলাভূমি। সেখানে বালি ফেলে বা মাটি ফেলে কিন্তু আবাসন তৈরি হয়েছে। আফতাবনগর তো আমার চোখের সামনে গঠন হলো। উত্তরার ১৮ নম্বর সেক্টর রাজুকের যে প্লটটা আছে, আমরা বেশি সাপ ওখানেই পাই। তো এগুলো কিন্তু জলাশয় ছিল, আশেপাশে কিন্তু এখনো লেক অবশিষ্ট রয়ে গেছে। এই যে জলাশয়গুলো যেখানে সাপের আবাসস্থল ছিল বা অভয়ারণ্য ছিল, এই জায়গাগুলোতে মাটি ভরাট করে যখন আপনি আবাসন তৈরি করেছেন বা একটা এলাকা তৈরি করেছেন, তো এই এলাকার সাপগুলো যাবে কোথায়? আমি বলতে চাই সাপগুলো গ্রাম অঞ্চল বা বাইরে কোথাও থেকে আসেনি, এই সাপগুলো এই এলাকাতে আগে ছিল, যেখানে মানুষ তাদের প্রয়োজনের তাগিদে আবাসন গড়ে তুলেছে এবং সাপের আবাসস্থল আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। তো সাপ কিন্তু তার বেঁচে থাকার জন্য এই ছোট্ট একটা এলাকাকেই বেছে নিয়েছে। কিন্তু যখন সাপ তো গর্তবাসী, আমরা সবাই জানি সাপ গর্তে থাকে, লুকিয়ে থাকতে পছন্দ করে। কিন্তু যখন টানা ৫-৭ দিন টানা বৃষ্টি হয় এবং চারদিকে পানি থই থই করে, সেই সময় সাপের বসবাস করার যে গর্তগুলো আছে এগুলোতেও পানি দিয়ে ভরে যায়। তো সাপ শুকনো জায়গায় থাকতে খুব পছন্দ করে, তো ওর তো গর্তে লুকিয়ে থেকে বেঁচে থাকতে হবে। তখন ও নিরাপদ আশ্রয়ের জন্য একটা শুকনো জায়গার জন্য মানুষের বসতবাড়ির দিকে চলে আসে। এই তখনই মানুষের সাথে সাপের একটা কনফ্লিক্ট লেগে যায়। আর মানুষের বাড়িতে আসলে আল্লাহর রহমতের খাবারের কোনো অভাব নাই। আমরা যেইভাবে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগানো, ২টা বাড়ির ভিতরে গ্যাপ নেই, মানে মানুষ প্রবেশ করার মতো জায়গা নেই। দেখবেন মানুষ ওখানে খাবারের উচ্ছিষ্ট ফেলছে, ময়লা ফেলছে, ওখানে ইঁদুরের জন্ম হচ্ছে। তো সাপ কিন্তু খুব সুন্দরভাবে যখন একটা লোকালয়ে চলে আসছে, খাবার দাবারের কোনো অভাব নেই, কারণ প্রচুর ইঁদুর আমাদের শহরে।